নমস্কার, ফোর্থ পিলার উইথ দ্য পিপল এর স্বাগত। আমরা আজকে আলোচনা করব কোভিড ভ্যাকসিন নিয়ে। অন্য সকলেরই মতো আমার মনেও হাজারো প্রশ্ন, হাজারো সংশয়, প্রচুর বিভ্রান্তি। সত্যি সত্যি ঠিকঠাক টিকা পাচ্ছি কিনা, পেলে প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান। কোভিশিল্ডই আমি নিয়েছি, প্রথমে 4 সপ্তাহ বলা হয়েছিল, 4 থেকে 6 সপ্তাহ, বদলাতে বদলাতে এখন হয়েছে 12 থেকে 16 সপ্তাহ। এটা কি সত্যি টিকার অভাবের, সত্যি এটাই বিজ্ঞানসম্মত নাকি টিকার অভাবের জন্য? 18 থেকে 44 বছর বয়সীদের কি এখনই টিকা দেওয়া দরকার ছিল? সবাইকে টিকা দেওয়ার মতো যথেষ্ট টিকা কি এই মুহূর্তে আছে? কি অবস্থার মধ্যে আমরা আছি? এবং অবশ্যই একই সঙ্গে টিকার বন্টনের ব্যাপারে, টিকা সংগ্রহের ব্যাপারে যে নীতি গ্রহণ করা হয়েছে তা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। রাজ্যগুলোকে নিজের নিজের মতো করে টিকা সংগ্রহ করতে বলা হয়েছে, সেটা কতটা বাস্তবসম্মত, কতটা ঠিকঠাক, এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন, আলাপ করিয়ে দিই যারা রয়েছেন আমাদের সঙ্গে। কলকাতা থেকে রয়েছেন ডক্টর শান্তনু ত্রিপাঠী, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন অধ্যাপক। আমাদের সঙ্গে এই মুহূর্তে গোয়া থেকে রয়েছেন প্রফেসর ডক্টর সুস্মিতা ঘোষ। সুস্মিতা বায়োটেকনোলজিস্ট। সুস্মিতা স্পেশালিটি হচ্ছে ভ্যাকসিন ইমিউনাইজেশন সংক্রান্ত কাজে সুস্মিতা স্পেশালাইজেশন। আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন সাংবাদিক গৌতম লাহিড়ী। স্বাগত সকলকে। ডক্টর ত্রিপাঠী, আপনাকে দিয়ে শুরু করে। সব থেকে মানুষের মনে যে প্রশ্নটা আগে আসছে, কোভিশিল্ড নিয়ে যে নীতি সরকার গ্রহণ করেছে সেটা কি সত্যি সত্যি বিজ্ঞানসম্মত নাকি টিকা নেই বলে এরকমটা বলা হচ্ছে? আমরা একই সঙ্গে দেখছি যে বিলেতে বলা হচ্ছে যে তারা ব্যবধান কমিয়ে দিচ্ছে প্রথম দুটো ডোজের মধ্যে, আমাদের এখানে বাড়ানো হচ্ছে। মানুষের মনে প্রচুর প্রশ্ন। আপনার ডাক্তারের দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি বলেন? না, একটা কথা যেটা বলতে হয় যে এই কোভিড-19 এই রোগটি একদম তো নতুন, এই 1.5 বছর আগে থেকে আমরা ব্যাপারটা জানতে শুরু করেছি। এবং এমন একটি অসুখ, ভাইরাল ডিজিজ, যেটা ব্যাপারটা বুঝতেই সময় লাগে। তারপরে তার কিভাবে আমরা ট্রিট করব বা কিভাবে তার ভ্যাকসিন তৈরি হবে, সবটাই একটা খুব চ্যালেঞ্জ ছিল। তো সেই হিসেবে, এবং সেটা যেহেতু একটা প্যান্ডেমিক স্প্রেড, সেই প্যান্ডেমিক কন্ট্রোল করাটাও একটা এজেন্ডা। এবং সেই দিক থেকে খুব কম সময়ের মধ্যে ভ্যাকসিন ডেভেলপ করাও একটা চ্যালেঞ্জ ছিল। তো আমি ওই বিতর্কের মধ্যে ঢুকবো না যে রেস্ট্রিক্টেড এমার্জেন্সি ইউজ করা হলো এবং ফেজ 3 কমপ্লিট না করেই এটা ছেড়ে দেওয়া হলো, ব্যবস্থা আমাদের টিকাকরণের মধ্যে আনা হলো, সেটা আরেকটা বিষয়। কিন্তু আমরা যদি দেখি যে ভারতে, আমাদের দেশে এটা 16 জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন শুরু করা হয়েছে এবং আমাদের হাতে একই সঙ্গে দুটো ভ্যাকসিন ছিল, কোভ্যাক্সিন ভারত বায়োটেকের আর কোভিশিল্ড সিরাম ইনস্টিটিউটের। এবং দুটো ভ্যাকসিনের যে টেকনোলজি প্ল্যাটফর্ম দুটো আলাদা। এবং সিরাম ইনস্টিটিউটের যে ভ্যাকসিন, সেটা বেসিক্যালি অ্যাস্ট্রাজেনেকার যে টেকনোলজি, সেই একই টেকনোলজি, এবং সেটা অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন। এবং যেটা ভারত বায়োটেক, সেটা হলো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, কোন ভিরিয়ন ভ্যাকসিন। এবং যে দুটোই কিন্তু 2 ডোজ ভ্যাকসিন। কোভ্যাক্সিনের যে দুটো ডোজের মধ্যে গ্যাপ, সেটা হচ্ছে 4 সপ্তাহ। এবং এবং 4 থেকে 6 সপ্তাহ। কোভিশিল্ডের ইনিশিয়ালি ছিল 4 থেকে 6 সপ্তাহ, পরে সেটা বাড়িয়ে করা হলো 6 থেকে 8। এখন আমাদের এই 2-3 দিন আগে যে এসছে, সেটা হলো 12 থেকে 16 সপ্তাহ। আমরা জানি যে ইউকেতে যখন সেকেন্ড ওয়েভ আসে, এবং সেই সময় তারা খুব কম সময়ের মধ্যে বেশিরভাগ মানুষকে যাতে ফার্স্ট ডোজ কভার করতে পারে, কিছুটা ফার্স্ট ডোজেও কিন্তু কিছুটা ইমিউন প্রোটেকশন আসবে, একদম আসবে না তা না। ফার্স্ট ডোজ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু ওয়ান হ্যাজ টু ওয়েট ফর অ্যাটলিস্ট কাপল অফ উইকস, 2 থেকে 3 সপ্তাহ ওয়েট করার পরে তার অ্যান্টিবডি রেসপন্স হবে বা ইমিউন রেসপন্স হবে, তৈরি হবে, এবং সেটা চলতে থাকবে। এবং তারপরে সেকেন্ড ডোজটা বুস্টারের কাজ করে। এবং সেকেন্ড ডোজের যে বুস্টার, সেটা কতদিন পরে দেব, সেটা কিন্তু ভ্যাকসিন ডেভেলপমেন্টের সময় আরবিট্রারিলি একটা ঠিক করা হয়েছিল 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজটা দেওয়া, কেননা তখন ওইটে এক্সপেরিমেন্ট করার সময় ছিল না।
বেশিরভাগ ভ্যাকসিন ওই আরবিট্রারিলি 3 বা 4 সপ্তাহে সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে ট্রায়ালের সময়, ক্লিনিক্যাল ট্রায়ালে। কিন্তু পরে ইউকেতে যখন সেকেন্ড ওয়েভ এলো, ওরা চটজলদি কিছু ওরা নিজেরা এক্সপেরিমেন্ট করলো, করে দেখলো বিভিন্ন কোহর্টে বিভিন্ন গ্রুপ অফ পিপল যারা ফার্স্ট ডোজ পেয়েছে তাদেরকে দেখলো যে 6 সপ্তাহের পরে কিছু জনের মধ্যে দেখা গেল অ্যান্টিবডি টাইটার করে কিরকম থাকছে, 7 সপ্তাহের পরে দেখা গেল, 8 সপ্তাহের পরে, 9 সপ্তাহের পরে, এইভাবে দেখলো। দেখে ওরা যেটা বুঝলো যে মোটামুটি 12 সপ্তাহ পর্যন্ত কিন্তু রাইজিং টাইটার হচ্ছে অ্যান্টিবডি। তো সেই হিসেবে ওরা ঠিক করলো যে 12 সপ্তাহে অবধি ওটা পিছিয়ে দেবে, 8 থেকে 12 সপ্তাহে ওই ইয়েতে নিয়ে গেল। ওরা 12 সপ্তাহের আগে দিচ্ছিল না। এই খবরটা যখন এলো আমাদের এখানে, এটা কিন্তু পাবলিশ হয়েছে ল্যান্সেটে 3rd of March। তো আমাদের দেশে মোটামুটি মিডল অফ মার্চে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে তখন ওই কোভিশিল্ডের ডোজটা যেটা 4 থেকে 6 সপ্তাহ ছিল সেটাকে বাড়িয়ে 6 থেকে 8 করা হলো। এইটা যে কেন করা হলো পরিষ্কার বোঝা যায়নি, কেননা 12 সপ্তাহ অবধি যে রাইজিং টাইটার হচ্ছে সেটার এভিডেন্স ছিল, কিন্তু আমাদের দেশে এটা ডিসাইড করা হলো যে ওটা আমরা 6 থেকে 8 সপ্তাহই রাখবো। ইতিমধ্যে এখানে ভ্যাকসিনের ক্রাইসিস আমরা ফিল করতে শুরু করলাম মোটামুটি ভাবে মার্চের শেষ থেকে বা এপ্রিল থেকে বলা যেতে পারে, এপ্রিলের সেকেন্ড উইক থেকে খুব বেশি আমরা ফিল করতে শুরু করলাম। ডক্টর ত্রিপাঠী, তার মানে 6 থেকে 8 সপ্তাহ যে করা হয়েছিল তার পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই? না, আমি বলবো 6 থেকে 8 সপ্তাহ না করে তখনই যদি আমরা 12 সপ্তাহ অবধি করতাম, 8 থেকে 12 সপ্তাহ করতাম। 8 থেকে 12 সপ্তাহের বৈজ্ঞানিক ভিত্তি ছিল, 6 থেকে 8 সপ্তাহ ভিত্তি নেই বলা যাবে না। 4 থেকে 6 থেকে যখন 6 থেকে 8 সপ্তাহ করছি সেটার ভিত্তি ছিল, কেননা তখন অ্যান্টিবডি টাইটার বেশি পাওয়া যাচ্ছিল। মানে 4 সপ্তাহে আমি যদি কাউকে দিই আর 8 সপ্তাহে যদি কাউকে দিই, দুজনে কিন্তু 8 সপ্তাহে যাকে দিচ্ছি হি উইল বি বেটার অফ, তার অ্যান্টিবডি টাইটারটা বেশি থাকবে। দুটো দিক থেকে, একটা হচ্ছে তারপর আমি যখন বুস্ট করব তাহলে আরো স্ট্রঙ্গার আমি ইমিউন রেসপন্স পাবো, অ্যান্টিবডি রেসপন্স পাবো, আর আরো লঙ্গার পিরিয়ড আমি প্রোটেকশনটা পাবো। সো ফ্রম বোথ অ্যাঙ্গেল, স্ট্রঙ্গার রেসপন্স অ্যান্ড লঙ্গার রেসপন্স, এই দুটো দিক থেকেই 6 থেকে 8 সপ্তাহ এটার একটা ভিত্তি ছিল। কিন্তু আরেকটু এগিয়ে আমরা যদি ভাবতাম যে 6 থেকে 8 বাড়ছে কিন্তু 8 থেকে 12তে আরো বাড়ছে, তাহলে আমি 8 থেকে 12 দিলাম না কেন তখন? এটা একটা ব্যাপার ছিল। এটার পেছনেও পরে আমরা যেটা জানতে পেরেছি, মুশকিলটা হচ্ছে গভর্নমেন্টের যে ডিসিশন গুলো সেগুলো যখন আসে এক কথায় বলে দেওয়া হয় আমাদের এক্সপার্ট গ্রুপ করেছে, কিন্তু এক্সপার্ট গ্রুপ কিসের ভিত্তিতে করলো, তার পেছনে জাস্টিফিকেশন কি, রেশনাল কি, সেটাকেও যদি সহজভাবে ব্যাখ্যাটা দেওয়া হয় তাহলে এই কমিউনিকেশন গ্যাপ থাকে না, বা সাধারণ মানুষের মনে বিভিন্ন রকম সন্দেহ বলুন বা আশঙ্কা বলুন সেগুলো আসে না। আনফর্চুনেটলি সেই ব্যাপারটা ভীষণ রকম একটা কমিউনিকেশন গ্যাপ চলছে, তার ফলে এই ধরনের অসুবিধাগুলো হচ্ছে। এখন যেটা করা হলো যে 12 থেকে 16 করা হলো, আমার মতে আমি যতদূর জানি 12 থেকে 16 ক্ষেত্রে কিন্তু সেই হিসেবে কোনো হার্ড ডেটা নেই। ঠিক আছে, যে 12 থেকে 16তেও ওটা আরো বাড়ছে, 12 অব্দি বেড়েছে, কিন্তু 12-র পরেও বাড়ছে কিনা সেই ডেটা আমাদের কাছে যথেষ্ট আছে বলে আমি জানি না, সারা পৃথিবীতে সেরকম ডেটা নেই। তখন প্রশ্ন হচ্ছে তাহলে স্পেন বা কানাডার মতো দেশ তারা কেন 12 থেকে 16 করলো? এইখানে একটা ভাবতে হবে, যদি আমি 12 সপ্তাহ পর্যন্ত দেখি যে এটা পরপর বাড়ছে, এবার আমি যদি সেটাকে আরো 4 সপ্তাহ করে দিই, এক্সটেন্ড করে দিই, তাহলে যে পরের দিন থেকেই মানে 13 সপ্তাহেই খুব কমে যাবে বা 14 সপ্তাহে কমে যাবে, এবং এতটাই কমবে যাতে করে ইমিউন এসকেপ হবে, ভ্যাকসিনের যে বেনিফিটটা তার বাইরে চলে যাবে, সেটা কোয়াইট আনলাইকলি। আমি যদি বলি যে এই 12 থেকে 16 করার ফলে আমি আরো বেশি লোককে ফার্স্ট ডোজ দিতে পারবো, তার যে বেনিফিট হবে, ওভারঅল যে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করার দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো, দ্যাট মে বি এ স্ট্রঙ্গার রিজন okay to extend this to 12 to 16 weeks okay rather than ওই 12 থেকে 16 সপ্তাহ। এইটা একটা যুক্তি হতে পারে, কিন্তু এই যুক্তিটা যদি সরকারের কাছ থেকেই আসতো যে 12 থেকে 16 কেন করা হলো, although there is no hard data, তাহলে এটা হয়তো আরো বেশি অ্যাকসেপ্টেবল হতো। এটা হচ্ছে আমার ধারণা যে এই this may be the reason why they have done it. আমরা বুঝতে পারলাম ডক্টর ত্রিপাঠী, আপনি যেটা বললেন, ডক্টর ত্রিপাঠী আমাদের যেটা বললেন, আমি সাধারণ মানুষের মতো লেম্যান হিসেবে যেটা বুঝলাম আর কি, সেটা হচ্ছে 8 থেকে 12 সপ্তাহ করার পিছনে নির্দিষ্ট বৈজ্ঞানিক তথ্য ছিল যে ক্রমাগত আমার যখন 12 সপ্তাহ দিলে বেশি দিন ধরে আমি রোগের বিরুদ্ধে আমার প্রতিরোধ ক্ষমতা থাকবে এবং প্রতিরোধ ক্ষমতাটা জোরদারও হবে।
কিন্তু 12 থেকে 16 পর্যন্ত যেটা করা হয়েছে এখন, তার কোনো নির্দিষ্ট ব্যক্তিকে প্রোটেকশন দেওয়ার জন্য, ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য তার কোনো বিশেষ গুরুত্ব নেই। যদিও বেশি সংখ্যক লোককে ভ্যাকসিন দেওয়া যাবে, সেই হিসেবে গোটা দেশের বা সমষ্টির সমাজের কথা যদি বলা হয়, বেশি সংখ্যক লোককে প্রথম ডোজটা দেওয়া যাবে, সেটা একটা সিদ্ধান্ত, এটা একটা কারণ হতে পারে। ডক্টর ত্রিপাঠী, ধন্যবাদ এভাবে পরিষ্কার করে বুঝিয়ে বলার জন্য। আমি নিজেও ব্যাপারটা পরিষ্কার করে বুঝলাম। আর প্রশ্ন কিছু আছে, যাবো তার আগে আমি সুস্মিতার মতামত শুনবো। সুস্মিতা, এটা হচ্ছে গ্রেটার পাবলিকের আমরা সকলেই শুনলাম, তুমিও শুনলে। তার সঙ্গে একটা জিনিস তোমার কাছে যাওয়ার আগে যোগ করে দেবো, সেটা হচ্ছে যে এই যে ট্রান্সপারেন্সির অভাব, যেটা ডক্টর ত্রিপাঠী বললেন, সরকার যদি এইগুলো পরিষ্কার করে বলে, হয়তো আমি বা গৌতম দা শুনে পুরোটা বুঝতে পারবো না, কিন্তু ডক্টর ত্রিপাঠী বা তুমি শুনে ব্যাপারটা বুঝতে পারবে, তোমাদের কাছে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে কেন এটা করা হয়েছে 12 থেকে 16 সপ্তাহ। সেটাও আমাদের এখানে করা হয় না, স্বচ্ছতার অত্যন্ত অভাব রয়েছে। তোমার কাছে এইটা দুটো জিনিস আমি জানতে চাইবো, 12 থেকে 16 সম্পর্কে তোমার মতামত, ওই স্বচ্ছতার অভাব সংক্ষেপে। স্বচ্ছতার অভাব তো অবশ্যই আছে। তার কারণ হচ্ছে আমরা গত কয়েক মাস ধরে দেখে যাচ্ছি, বিশেষ করে আমিও দেখে যাচ্ছি, ডক্টর ত্রিপাঠী নিশ্চয়ই দেখে যাচ্ছেন, যে আমাদের দেশে কিন্তু কখনোই প্রায় 0 কেস হয়নি। ফেব্রুয়ারি মাসে কয়েকটা কম হয়েছিল, কিন্তু কত তখন দৈনিক রিপোর্টেড তখন 9000 কেস দেখাচ্ছে। 9000 কিন্তু শূন্য নয়। গত বছরে এই সময় 9000 কেসে সবাই একেবারে তটস্থ হয়ে বসেছিল। আর সেই সময় 9000 কে লোকে ধরে নিল, যে লোকেও ধরে নিল, সরকার ধরে নিল। সরকার যখন কিছু একটা নীতি নেয় তখন তো আরো বেশি লোকে সচেতন হয়। সেই সময় ধরে দিল যে কোভিড বলে কিছু নেই। দ্বিতীয় ওয়েভ যে আসছে, খুব কম কয়েকদিন 9000 ছিল, তারপরেই তো আবার লাফিয়ে 10,000, 11,000, 15,000, 20,000, 25,000 এরকম ভাবে যাচ্ছে। যখন ডক্টর হর্ষবর্ধন, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, যখন 7ই মার্চ যখন উনি অ্যানাউন্স করলেন যে উই হ্যাভ ওয়ান দ্য কোভিড ব্যাটল, সেই সময় দৈনিক সংক্রমণের সংখ্যা কত ছিল? তখন 25,000-এর উপর ছিল, 25-30,000 ছিল। তো সেই রকম অবস্থায় এরা পুরো জিনিসটা ওভারলুক করে নিল। তখন কিন্তু তার কিছুদিন আগে আমরা কি দেখেছি? ভ্যাকসিন ডিপ্লোমেসি দেখেছি, সব ভ্যাকসিনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সময় পুরো সবাই ওভারলুক করে গেল যে সকলের মাস ভ্যাকসিনেশনের দরকার আছে। আর এই যে একটা কথা হচ্ছে যে এখন ইয়াংদের করা হচ্ছে, ইয়াংদের তো আরো আগে করা উচিত, কারণ ইয়াংরা সবসময় তারা আরো বেশি বেরোয়, তাদের পক্ষে ডিসিপ্লিন রাখা সবসময় সম্ভব নয়, এবং তারাই সব থেকে বেশি ক্যারিয়ার। এবং এইবারে তো দেখছি খুব অল্প বয়সের অনেকে মারা যাচ্ছে। তো এদেরকে ভ্যাকসিনেশন করার যে প্রয়োজনীয়তাটা ছিল, এটা তখন কেউ ভাবেনি। এখন খানিকটাই চোর পালালে বুদ্ধিবাড়ের মতো ঘটনা যেটা দেখছি। তো এখন হঠাৎ আমরা সকলেই এই জিনিসটা ভাবতে পারি না যে এখন সবাইকে ভ্যাকসিনেশন করব বলছি, কিন্তু আমাদের ভাড়া শূন্য। তো ভাড়ার যখন শূন্য, তাহলে কি করে সেই গ্যাপটা কেনা যায়, সময়টা কিনে নেওয়ার জন্য 12 থেকে 16 এগিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের দেশে অবৈজ্ঞানিক অনেক কিছু তো গত 1 বছর ধরে দেখেই যাচ্ছি। করোনা বিট করার জন্য কি না কি প্রেসক্রাইব করা হয়েছে, নাইবা বললাম, ইভেন ICMR পর্যন্ত বলে দিয়েছিল যে এই জিনিস হয়, WHO রেকমেন্ডেড বলে নাকি করণীয় দেওয়া হচ্ছে। তো আমাদের দেশে এইসব স্বচ্ছতা তো অভাব হয়েছে। তার উপরে এই প্রশ্নটা তুলে তো কোনো লাভ নেই। এটা নিয়ে যেটা একজন দর্শক বলছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন হয়েছে, সুব্রত দাশগুপ্ত বলছেন যে 84 দিন পর নেওয়া যাবে সেকেন্ড ডোজ। হ্যাঁ, 84 দিন মানে তো 7-12-84, মানে 12 সপ্তাহ পরে। সেটাই তো আমরা আলোচনা করছি, যে এটা 12 সপ্তাহ পরে নিলে বেশি ভালো হবে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, আছে কি না, অন্তত রেকর্ডেড তো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আপনি কি বলেন? অন্যান্য ভ্যাকসিনেশনের কেসে আমরা অনেক সময় দেখেছি যে গ্যাপটা 1 মাস 2 মাস এরকম করে থাকে, 3 মাস 6 মাস তো সেটা তৃতীয় বুস্টারের কেসে চলে আসে, বা দ্বিতীয় বুস্টার, আই মিন 3 মাস 4 মাস। না, আলাদা, প্রত্যেকটা ভ্যাকসিন আলাদা। এবং যেমন আমি বলি, একই রোগ, সেখানে আপনি যদি কোভ্যাক্সিন বলেন, কোভ্যাক্সিন কিন্তু ওই 4 থেকে 6 সপ্তাহের বেশি দেরি করা যাবে না, ঠিক আছে? কোভ্যাক্সিনে পার্টিকুলারলি বিকজ ইট ইজ ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, সেখানে প্রোটেকশনটা কিন্তু লঙ্গার লাস্টিং নয়।
কেমন। হুম। কিন্তু কোভিশিল্ডের বেলায় যেটা হচ্ছে বা অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, যেটা অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন, তো সেটাতে রিলেটিভলি লঙ্গার লাস্টিং এর রেসপন্স, ইমিউন রেসপন্স, এবং ফার্স্ট ডোজটাই, এবং আপনি হয়তো জানেন যে অ্যানাদার অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন যেটা জনসন অ্যান্ড জনসনের, সেটা কিন্তু সিঙ্গেল ডোজ। অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন জনসন অ্যান্ড জনসনের এটা সিঙ্গেল ডোজ, ইটস নট টু ডোজ ভ্যাকসিন। ডক্টর ত্রিপাঠী খুব সিমিলারলি সংক্ষেপে যদি আমরা ডক্টর ত্রিপাঠী খুব সংক্ষেপে এটা মানুষের প্রশ্ন, যেটা শুভস্মিতা কাঞ্জি বলছেন, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুটোই যদি পাওয়া যায় কোনটা নেওয়া উচিত? না, আমি বলবো যেটা আপনি যেটা সুযোগ আপনার সামনে আগে এসছে সেটা নিয়ে নেবেন। মানে এই মুহূর্তে যেহেতু ভ্যাকসিনের স্কারসিটি আছে, ইট ইজ বেটার নট টু চুজ। এবং এমন হতে পারে আপনি মনে করলেন যে অন্যটা নেবেন, তারপরে সেটার সাপ্লাই এতই ক্রাইসিস এলো, সেটাতে আপনি পৌঁছতে পারলেন না। দ্য সেফার অপশন উড বি যেটা প্রথমে আসছে সেটা নিয়ে নেওয়া। দুটোই ইকুয়ালি গুড, দুটোই ইকুয়ালি গুড। আপনি যদি পরিষ্কারভাবে জানতে চান, আমি বলবো যে কোনো দেশে 18 to 44 ইয়ার এজ গ্রুপ, ইয়াঙ্গার এজ গ্রুপ, যেটা ইয়াং অ্যাডাল্ট, তাদের ক্ষেত্রে কিন্তু কোভিশিল্ড বা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে কোভিশিল্ড বা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনে কিছু কিছু সমস্যা দেখা গেছে, যদিও ভেরি রেয়ারলি, স্ট্যাটিস্টিক্যালি কিন্তু সেটা খুব লো, কিন্তু দেখা গেছে যেটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিক, যে একটা থ্রম্বোসিস হচ্ছে, অথবা যেখানে ক্লট মানে হচ্ছে, রক্ত জমাট বাঁধছে সোজা বাংলায়। ফলে রক্ত জমাট বাঁধছে, সেরকম কিছু কিছু মানুষ যে মারা গেছেন সেটা দেখা গেছে। সেটাতে বলা হলো যে যারা এল্ডারলি, তাদের ক্ষেত্রে আমি যখন এটা দেব তখন কিন্তু রিস্ক বেনিফিট, ঠিক আছে, সেটা ফেভারেবল হবে। কিন্তু ইয়াঙ্গার এজ গ্রুপ, যাদের আদারওয়াইজ কোনো রকম কোমরবিডিটি ছিল তত বেশি না থাকারই সম্ভাবনা, তাদের ক্ষেত্রে আমি এটা দিলে সেটা রিস্ক বেনিফিট অ্যানালিসিস করলে সেটা ফেভারেবল নাও হতে পারে। সেই কারণে কোনো দেশে এটা কিন্তু এই এজ গ্রুপে দেওয়া হচ্ছে না, যদিও আমাদের দেশে এখনো সেই এটা আসেনি। আমাদের এখানে 18 to 44 ইয়ার এজ গ্রুপে দুটো ভ্যাকসিনই আমরা চালু রেখেছি। আমাদের এখানে যে অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন যে ডেটা কালেকশন হচ্ছে, তার মধ্যে সেটা নিয়ে আলোচনা আসছে। আমরা দুটো ভ্যাকসিনই কাগজে কলমে চালু রেখেছি, কিন্তু বাস্তবে একটাও পাওয়া যাচ্ছে না, মানুষ কোনোটাই পাচ্ছে না, অন্তত আমাদের এখানে কলকাতায় এই মুহূর্তে যা অবস্থা আর কি এই এজ গ্রুপে। আপনি খুব ভালো করে জানেন নিশ্চয়ই। গৌতম দা, আমি তোমার কাছে একটু যাবো, যেটা নিয়ে দর্শকরা প্রশ্ন করছেন যে সুস্মিতা আসছে তোমার কাছে। গৌতম দার কাছে যেটা যাবো, গৌতম দা, এটা পলিটিক্যাল ডিসিশন সকলেই বলছে, এবং এটা আমরা ডক্টর ত্রিপাঠীর কাছ থেকে শুনে যা বুঝলাম আর কি, 12 থেকে 16-র পিছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণিত কোনো তথ্য নেই। 12 পর্যন্ত, 8 থেকে 12 পর্যন্ত আছে। তোমার মতামত জানতে চাইবো গৌতম দা। আমি তো একজন পর্যবেক্ষক বা নাগরিক হিসাবে গোটা সরকারের এই পদক্ষেপগুলোকে লক্ষ্য করছি। আমি গতকাল যে সাংবাদিক বৈঠক হয়েছে সেই বৈঠকের আমি শুনলাম, তাতে তিনি নীতি আয়োগের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ভ্যাকসিন বিষয়, তিনি রীতিমতো অনুরোধ করলেন যে আপনারা দয়া করে আমাদের বিশ্বাস করুন। কিন্তু কিসের ভিত্তিতে তিনি ওই নিয়োগটা বাড়াচ্ছেন সেটা উনি দাবি করবেন যে উনি তাদের কাছে যে ফিডব্যাক আছে সেই ফিডব্যাক অনুসারে দেখা গেছে যে ভারত হলে নাকি এটা বেশি ভ্যাকসিন নিয়ে তো ভারতের কূটনীতি এবং রাজনীতি দুটোই চলছে। কূটনীতির কথা তো যেটা একটু আগে উল্লেখ করলো, যেটা নিয়ে তো রাজনীতিও চলছে, যেটা হচ্ছে কেন ভারতে যখন আজ পর্যন্ত কিন্তু সংখ্যাটা হচ্ছে ভারতের টিকা দেওয়া হয়েছে 20 কোটি মানুষ, এখানে 130 কোটি জনসংখ্যা, 20 কোটি এখন পর্যন্ত ভ্যাকসিন পেয়েছে, এখনো 110 কোটি মানুষ ভ্যাকসিনের অপেক্ষায় আছে। দ্বিতীয় কথা, ঠিক সেই যখন ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল ঠিক সেই সময় ভারতে যত ভ্যাকসিন বিলি হয়েছিল তার থেকে বেশি পরিমাণ ভ্যাকসিন দেশের কেন্দ্রীয় সরকার তারা তাদের বিদেশে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সমস্ত দেশে ভ্যাকসিন রপ্তানি করে। এবং তখন জয়ধ্বনি হলো সরকারের নামে যে সরকার কেবলমাত্র নিজের কথাই ভাবছেন না, গোটা দেশের কথা ভাবছেন, বিশ্বের কথা ভাবছেন। পরিবর্তে এখন যেটা লক্ষ্য করে দেখা গেলো যাদের তারা দিয়েছিলেন সেই কোভিশিল্ড, সেই কোভিশিল্ড দেখা গেল যে তারা দ্বিতীয় বা যে ডোজ যেটা দেওয়ার কথা তারা সকলেই ত্রাহি লোক এসএমএস পাঠাচ্ছেন আমাদের তো ভ্যাকসিন শেষ। এই বাংলাদেশ, নেপাল, ভুটান, যাদের তারা দিয়েছে তাদের কাছে আর দ্বিতীয় ডোজ দেওয়া যাচ্ছে না, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? এটা এক নম্বর। মানে একটা দেশের কূটনৈতিক সাফল্য থেকে
কূটনৈতিক ব্যর্থতায় রূপান্তরিত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রাজনীতি। এই যে ভ্যাকসিন যে রপ্তানি হলো, এই নিয়ে সারা দিল্লিতে যে পোস্টার করেছিল বলে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ পোস্টারের বক্তব্য ছিল ভ্যাকসিন কেন বিদেশে দেওয়া হলো ভারতের প্রয়োজন নাম দিয়ে। এবং মানে সেই কারণে আজকে জানেন যে আপনারা শুনেছেন সকলে যে রাহুল গান্ধী নিজে বলেছেন যে আমি বলছি ভ্যাকসিন কেন রপ্তানি হলো ঘোষণা করছি, আসুন আমাকে গ্রেপ্তার করুন। প্রিয়াঙ্কা গান্ধী বললেন সেই কথা বলেছেন, তারা সেই পোস্টার মানে আটকেও দিয়েছে। এটা তো রাজনীতির বিষয়। মণিপুরে কেন গোবর যে করোনা রোগ রোধ করতে পারে না এই কথাটি পোস্টার মারা হয়েছিল বলে সেখানে গ্রেপ্তার করেছে সেখানকার সরকার। ফলে এবার আসছে আসল বিষয় যে রাজনীতির বাইরে যেটা প্রথম কথা হচ্ছে, সরকার যখন শুরু করেছে সরকার একটা বোধহয় কোনো তৃপ্তিতে তারা ভুগছিলেন, সেটার কথা হর্ষবর্ধন ঘোষণা করেছে যে করোনা বোধহয় আমরা জয় করতে পেরেছি। যে 120 কোটি মানুষের জন্য যে ভ্যাকসিন দরকার তার কি পরিকাঠামো আমাদের কাছে ছিল? এটা কি আমাদের রাষ্ট্রের সাথে বিচার করা উচিত ছিল না? আজকে তো প্রশ্ন কোনো স্বচ্ছতা নেই যে আদুর পূর্ণবাবা কেন দেশ ছেড়ে চলে গেছে, কেন তিনি গেছেন শুধু তাই না, তার স্ত্রী গেছেন, এবার আজ তার বাবা চলে গেছে, ধীরে ধীরে গোটা পরিবারটাই লন্ডনে চলে যাচ্ছে। এবং প্রশ্ন হলো তিনি ভ্যাকসিন বলেছেন জুলাই আগস্ট মাসে নাকি তার প্রোডাকশন বিরাট বাড়বে, সেই প্রোডাকশন কোম্পানির মাথা তিনি যদি দেশে না থাকেন তিনি কি সেই ব্যবসাকে পরিচালনা করছেন? নানা ধরনের কানাঘুষো রয়েছে, যার ফলে নানা ধরনের গল্প কথাও প্রচারিত, কর্পোরেট রাইভালরির কথা শোনা যায়। কিন্তু এগুলো সম্পর্কে সরকারের একটি স্পষ্ট বক্তব্য থাকা উচিত ছিল যে আদুর পুনওয়ালাকে কেন দেশ ছাড়তে হয়েছিল বা কেন দেশ ছাড়লেন। তিনি ফাইন্যান্সিয়াল টাইমসে যে লন্ডনে যেটা তিনি সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি বলেছিলেন যে ভারত সরকার আমাকে তো ভ্যাকসিনের আর অর্ডারই দেননি। অর্ডার দিতে গেলে যে পরিমাণ লগ্নি করার কথা, 30,000 কোটি টাকা ভারত সরকার ঘোষণা করেছিলেন, বাজেটে তারা বরাদ্দ করেছে, এই 30,000 কোটি টাকার তো মাত্র কিয়দংশ ব্যয় করা হয়েছে, তবে বাকি অর্থ ব্যয় করা হলো না কেন? ফলে ভ্যাকসিন তৈরি করার জন্য যে পরিকাঠামো, এই বেসরকারি একদিকে সরকার বিশ্বাস করেন যে সরকার নয় সমস্ত কিছু বেসরকারি সংস্থা করবে, এটা সরকারের নীতি। অথচ বেসরকারি সংস্থাগুলি তারা যখন সাহায্য চাইছেন, সহযোগিতা চাইছেন, তখন সেক্ষেত্রে সরকার তাদের উপকার করতে পারছেন না। দ্বিতীয়ত এটা তারা ভাবেনি, আমি জানি না এখন এই মুহূর্তে কোভিশিল্ডের সংকট, ভবিষ্যতে কোভ্যাক্সিনের হবে কিনা, দুটোরই কিন্তু কাঁচামাল আমেরিকা থেকে আসে এবং আমেরিকা থেকে যে কাঁচামালের যে রপ্তানি বন্ধ হতে শুরু হলো সেই ব্যাপারে পর্যাপ্ত কূটনৈতিক তৎপরতা কিন্তু আমরা দেখি। আমরা তৎপরতা দেখেছি পশ্চিমবঙ্গে কি করে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে, তার জন্য তৎপরতা আমরা অনেকটাই দেখেছি। দ্বিতীয়ত এটা জানাই ছিল না যে এই ব্যাপারে একটা বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর একটা ভূমিকা আছে, সেখানে একটা নেগোসিয়েশন করার দরকার আছে। ট্রিপস যেটা আছে, ট্রিপস এর আইন বর্তমানে যা রয়েছে সেইগুলো আমেরিকা চাইলেও দিতে পারবে না যদি না ডব্লিউটিওর সেই আইন কানুন শিথিল হয়। এখন বলা হচ্ছে তারা বিবেচনা করছে। ফলে এই বিবেচনা যতদিনে সিদ্ধান্তে রূপান্তরিত হবে ততদিনে ভারতে না হলে খুশি হবো, মনে হয় মৃত্যুর সংখ্যা আরো বাড়তেও পারে। আমি এটাই আপাতত বললাম, আলোচনা থেকে প্রশ্ন দেবো। প্রশ্ন লোকের মনে প্রচুর প্রশ্ন আসছে। আমি ডক্টর ত্রিপাঠীকে বলবো আপনি এই বিষয়গুলো যেটা স্ক্রিনে আমি দেখছি, প্রথম ডোজ নেওয়ার পর কি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে, ইনফেকশন সিভিয়ারিটি কম হবে, বাড়ির বয়স্কদের নিয়ে চিন্তিত। আর একজন বলছেন, সঞ্জয় কুমার বোস বলছেন, আমরা যারা 42 দিনের দ্বিতীয় ডোজ দিলাম তাদের কি ভবিষ্যতে তৃতীয় ডোজ দিতে হবে? এই প্রশ্নটা উত্তর দেন। প্রথম যে প্রশ্নটা বললেন ইনফেকশন কমবে কিনা, এই ভ্যাকসিন যেগুলো ডেভেলপ করা হয়েছিল তার যে গোল ছিল সেটা যতটা না ইনফেকশন কমানো, তার থেকে বেশি হচ্ছে সিভিয়ার ইনফেকশন কমানো অথবা সিভিয়ার ডিজিজটাকে প্রিভেন্ট করা এবং কেস ফেটালিটিটাকে প্রিভেন্ট করা বা মৃত্যু কমানো ইত্যাদি। তো এই ভ্যাকসিনগুলো যতগুলো ভ্যাকসিন আছে, শুধু আমাদের দেশের 2টি বা 3টি নয়, সারা পৃথিবীতেই যে ভ্যাকসিনগুলো আছে সবগুলোই কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল যখন করা হয়েছিল তার যে এন্ড পয়েন্ট ছিল, মানে কি দেখলে আমি বলবো ভ্যাকসিনটা কাজ করছে ট্রায়ালে, সেটা ছিল মৃত্যু কমাচ্ছে কিনা। দুটো গ্রুপ করা হয়, একটা গ্রুপ ভ্যাকসিন পাচ্ছে ভলান্টিয়াররা, আর একটা গ্রুপ যারা ভ্যাকসিন পাচ্ছে না, প্ল্যাসিবো পাচ্ছে, মানে ভ্যাকসিনের ইনার্ট সাবস্টেন্স,
কিন্তু তারা জানে না, যিনি দিচ্ছেন তিনিও জানেন না, যিনি পাচ্ছেন তিনিও জানেন না, এমন ভাবে দেওয়া হয়। এবং তারপরে তাদের দেখা হয় যে এই গ্রুপের মধ্যে যারা ভ্যাকসিন পেলেন, অ্যাক্টিভ ভ্যাকসিন পেলেন, তাদের কতজন কোভিডে আক্রান্ত হলেন, হাসপাতালে ভর্তি হলেন এবং সিভিয়ার কোভিড হলো, বা তারা বেঁচে থাকলেন অথবা মারা গেলেন, কতজন মারা গেলেন। এই দুটো তুল্যমূল্য বিচার করে তবে গিয়ে ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। সেটা রেস্ট্রিক্টেড অ্যাপ্রুভ্যালও হতে পারে অথবা অ্যাপ্রুভ্যাল হতে পারে। তো সুতরাং যেহেতু প্রাইমারি এটা ছিল না যে ইনফেকশন কমানো, সুতরাং আমরা সেই জন্যই বলি যে ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু আপনি ইনফেক্টেড হতে পারেন। সেই জন্য অন্যান্য যে বিধিগুলো রয়েছে, কোভিড বিধি, সেটা পালন করতে হবে। এবং আরো বিশেষ করে আপনি কিন্তু নিজে শুধু ইনফেকশন হতে পারে না আপনার, আপনি ট্রান্সমিটও করতে পারেন। তো এইটা হলো প্রথম প্রশ্নের উত্তর, যে ভ্যাকসিন গুলো মূলত হচ্ছে সিভিয়ারিটি কমানো। এবার প্রশ্ন হচ্ছে সিঙ্গেল ডোজ নিয়েও কি সিভিয়ারিটি কমতে পারে? তার উত্তর হচ্ছে 15 দিনের পরে যদি ইনফেকশন হয় তাহলে কমতে পারে। অন্তত ট্রায়ালের থেকে আমরা সেটা জানতে পেরেছি, যে ট্রায়ালগুলোর বেসিসে ভ্যাকসিন গুলো এসছে। তো দুটো ডোজ নিলে আরো ইমিউনিটিটা বেটার হবে। এবং বোথ দি টু ডোজ নেওয়ার পরে, শট নেওয়ার পরে কিন্তু অন্তত 15 দিন ওয়েট করতে হবে ভ্যাকসিনের শটের বেনিফিটটা পাওয়ার জন্য। সুতরাং কেউ যদি ভ্যাকসিন নেওয়ার 5 দিন পরে তার ইনফেকশন হয়, তার একটা মনে হতে পারে ভ্যাকসিনটা নিলাম বলে হলো, তা নয়। কিন্তু তার আগে থেকেই শরীরে জীবাণু ঢুকেছিল, ভাইরাসটা ঢুকেছিল, সেই ভাইরাসটা মাল্টিপ্লাই করতে সময় নিয়েছে, যেটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি। সুতরাং ওই পার্টিকুলার মানুষের ক্ষেত্রে যার 5 দিনের মাথায় দেখা গেল আরটিপিসিআর পজিটিভ, ধরে নিতে হবে তার যে স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি আনভ্যাকসিনেটেড স্ট্যাটাস। কেননা তার যে ভ্যাকসিনের যে বেনিফিট, সেটা আসতে 15 দিন থেকে 3 সপ্তাহ সময় লাগে। এটা একটা প্রশ্ন অনেকেরই মনে, যেটা এখন স্ক্রিনে রয়েছে, একজন কুমার বিক্রম বলে একজন দর্শক বলছেন, ভ্যাকসিন কি প্রত্যেক বছরই নিতে হবে? মানে ভ্যাকসিনে যে নিলাম, আমার যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হলো, এটা কতদিন টিকবে? এটার উত্তর এক্ষুনি দেওয়া যাবে না, এটা একটু প্রিম্যাচিওর। কেন এখন এই পরীক্ষাগুলোই চলছে যে ভ্যাকসিন নেওয়ার পরে তার অ্যান্টিবডি প্রোটেকশন বা টি সেল রেসপন্সের যে প্রোটেকশন, সেটা কতদিন অবধি চালু আছে। আমরা অন্তত এখন বলছি 6 মাস নিশ্চিত প্রোটেকশন থাকবে, কিন্তু 6 মাসের পরে কতদিন, সেটার জন্য এখন তার কাজ চলছে। এবং হতেই পারে যে 1 বছর পরে আবার আমাকে বুস্টার ডোজ দিতে হবে ইন অর্ডার টু গেট, যদি এই ইনফেকশনের ভালনারেবিলিটি বা ইনফেকশনের প্রোপেন্সিটি থাকে বিয়ন্ড 1 ইয়ার, বিয়ন্ড 2 ইয়ার্স ইত্যাদি। এমন হতেই পারে যে পরে 1 বছর পরে আমাকে নিতে হবে, কেন আমার যে প্রোটেকশন যেটা তৈরি হয়েছে, ইমিউন প্রোটেকশন, সেটা তখন ডিপ করে যাবে, কমে যাবে। তার জন্য আবার আমাকে একটা ভ্যাকসিন ডোজ দিতে হতে পারে, কিন্তু এক্ষুনি বলার মতো সময় নেই সেটা। তার মানে এই প্রশ্নগুলোর উত্তর ডক্টর ত্রিপাঠীর কাছে এই যেটা আমি আগেও একবার বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে এই যে এরা বলে যাচ্ছে যে 6 মাস পর্যন্ত প্রোটেকশন কিসের ভিত্তিতে, সেরকম আমি কিন্তু কিছু দেখিনি। আর দ্বিতীয় কথা, আমি আরো বেশি কনসার্ন, এইবারে এই যে দ্বিতীয় ওয়েভে অনেকে ইনফেক্টেড হয়েছে যারা প্রথম ওয়েভে হয়েছিল। আমার নিজের ভাগ্নে, আমার দিদির ছেলে গত বছর দিওয়ালির পরে তার কোভিড হয়েছিল এপ্রিল মাসে। এবার সে একা হলো না, তার পুরো পরিবার কোভিড হলো, 6 মাসও তো হয়নি। তো একটা ন্যাচারাল, মানে পুরো গোটা ভাইরাস যখন ঢুকে তার সেই ইমিউনিটিটা এলিসিট করতে পারলো না, এটা তো ফ্র্যাগমেন্টেড ভ্যাকসিন, কোভিশিল্ড ফ্র্যাগমেন্টেড ভ্যাকসিন, রাইট? তো সেই শুধু S1 স্পাইক প্রোটিনের এগেনস্টে কতখানি সে 6 মাস ধরে, আমি সত্যি কি বলতে পারবো যে 6 মাস আমায় প্রোটেকশন দিচ্ছে? না, এটাও একটা প্রশ্ন যে ন্যাচারাল ইমিউনিটি অথবা ন্যাচারাল ইনফেকশনে যে ইমিউনিটি ভার্সেস যে ভ্যাকসিন ইনডিউসড ইমিউনিটি, কোনটা স্ট্রং, কোনটা লঙ্গার লাস্টিং। এখন অবধি আমাদের কাছে যা তথ্য আছে, এভিডেন্স আছে, তাতে বলা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি অথবা ন্যাচারাল ইনফেকশন ইনডিউসড ইমিউনিটি, সেটা কিন্তু ততটা রিলায়েবল নয়। সেই কারণে আমাদের যাদের একবার ইনফেকশনও হয়েছে, যারা কোভিডে ভুগেছেন, তাদেরকেও বলা হচ্ছে যে ভ্যাকসিন নিতে। এইটাই হচ্ছে তার কারণ, যে ওটা খুব রিলায়েবল না, যথেষ্ট সবার ক্ষেত্রে যে একই রকম ভাবে ইমিউনিটি করাবে তা নয়। আপনি আরেকটা যেটা প্রশ্ন করলেন যে হোল ভাইরাসই যদি না দিতে পারলো, তাহলে এটা ফ্র্যাগমেন্টেড যে কম্পোনেন্ট, সেটা কি করে দেবে? তার উত্তর হচ্ছে এই ভ্যাকসিনগুলো যে ডেভেলপ করা হয়েছে, সেটা কিন্তু ওই স্পাইক প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি যাতে তৈরি করতে পারে। আমরা বেসিক্যালি আমরা স্পাইক প্রোটিনের কম্পোনেন্ট অথবা আমরা ওই জিনটাকে ঢুকিয়ে দিচ্ছি, যে জিনটা স্পাইক প্রোটিনটাকে সিনথেসাইজ করবে আমার শরীরে, যে মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার শরীরে। তার ফলে তার এগেনস্টে আমার ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করবে বা টি সেল রেসপন্স তৈরি করবে, সেইভাবে প্রোটেকশনটা দেবে। সুতরাং আমি হোল ভাইরাস দিলাম
কিংবা আমি এই জেনেটিক কম্পোনেন্ট দিলাম অথবা প্রোটিন দিলাম, ফাইনালি আমার কাজটা একই রকম হওয়ার কথা। উল্টো বরং বলতে হয় সাধারণ মানুষের টেকনোলজি দিয়ে এতখানি বোঝার আগ্রহ নেই এবং সম্ভব না সকলের পক্ষে বোঝা। মানুষের প্রশ্ন এরকমই আর কি, যেসব মহিলারা ছোট বাচ্চাদের ব্রেস্ট মিল্ক খাওয়ান তারা কি টিকা নিতে পারবেন? এইসব বিষয়ে কি যথেষ্ট গবেষণা হয়েছে? গবেষণা তো ওইভাবে করা যায় না। সাধারণভাবে যারা ব্রেস্ট ফিড করেন এবং যারা প্রেগনেন্ট তাদেরকে ট্রায়াল থেকে বাদ রাখা হয়, সুতরাং এই ক্ষেত্রেও তাদের ট্রায়াল থেকে বাদই রাখা হয়েছিল। এবং এই ব্যাপারে তথ্য আসে আফটার, যখন এটা মাস ইউজে চলে আসে, মাস ভ্যাকসিনেশনে যখন আসে, তখন কিছু কিছু এরকম মানুষ যারা এভাবে টিকা নিয়েছেন, আর কিছু কিছু জায়গায় ওখানে দেখা হয় একই সঙ্গে গত 1 বছরে যবে থেকে টিকা এটা নিয়ে পাশাপাশি ভাবে ট্রায়াল চলছে, কিন্তু পাশাপাশি ভাবে কিন্তু ইন প্যারালাল আমাদের নন ক্লিনিক্যাল বা প্রি ক্লিনিক্যাল এক্সপেরিমেন্ট, অ্যানিমেল এক্সপেরিমেন্ট সেগুলোও চলছে। সেখানে দেখা যাচ্ছে ব্রেস্ট মিল্কে আসছে কিনা, আদার স্পিসিস নন হিউম্যান প্রাইমেটস এর মধ্যে সেখানে আসছে কিনা সেগুলো দেখা হয়। এই সমস্ত থেকে এখন যা আমাদের এই ব্যাপারে তথ্য, সেটা হচ্ছে ল্যাকটেটিং মাদার্স দে শুড অলসো বি ভ্যাকসিনেটেড। প্রেগন্যান্সিতেও সরাসরি কোনো এফেক্ট করছে না, কোনো রকম অ্যাডভার্স এফেক্ট করছে না, এ ব্যাপারেও একটা সহমত এসছে, কনসেনসাস এসছে। সো প্রেগন্যান্ট লেডিজ তারা ভ্যাকসিন নেবেন, কেননা তুল্যমূল্য বিচারে দেখা যাচ্ছে যে রিস্ক এবং বেনিফিট আমরা যদি বিচার করি, তাহলে একজন প্রেগন্যান্ট লেডি তিনি যদি কোভিডে এফেক্টেড হন, তাতে যা তার যে রিস্ক আছে সেই তুলনায় যদি ভ্যাকসিন নেন তাতে রিস্ক অপেক্ষাকৃত কম, বেনিফিট ওখানে অনেক বেশি। সেই কারণে এখন আমরা বলছি দিলাম এখন একবার যদি কেউ যদি কোভিডে আক্রান্ত হন তিনি কতদিন পরে ভ্যাকসিন নিতে পারবেন? এখন তো বহু মানুষ আক্রান্ত সারা দেশে। হ্যাঁ, এই ব্যাপারে এখন আমরা যা জানি তাতে করে যিনি একবার কোভিড হয়েছে তাদের বলা হচ্ছে যে তিনি পুরোপুরি যখন রিকভার করে যাবেন, পুরোপুরি সম্পূর্ণভাবে সেরে যাবেন, কমপ্লিকেশন কিছু নেই, অন্তত ততদিন অবধি তাকে ওয়েট করতে হবে। এবং তারপরে অন্তত 15 দিন, আমরা আগে বলছিলাম, এখন যে নতুন গাইডলাইন আসছে তাতে বলছে যে উই ক্যান অ্যাফোর্ড টু আস্ক দেম ওয়েট ফর ইভেন লঙ্গার, 3 মাস 4 মাস পরে নিতে পারেন, কেন তার যে ন্যাচারাল যে অ্যান্টিবডি রেসপন্স সেটা হবে, সেটা যতদিন অবধি 3-4 মাস অবধি ওটা ভালোই থাকবে, এবং তারপরে আমি যখন ভ্যাকসিন দেবো সেটা বুস্টারেরও কাজ করতে পারে। এবং কেউ কেউ বলছেন তাদের ক্ষেত্রে একটা ডোজও হতে পারে। এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের গাইডলাইন না, এটা অন্যান্য যে সমস্ত গবেষণা হচ্ছে তার মধ্যে থেকে উঠে আসছে। এবং পার্টিকুলারলি একটা পেপার দেখলাম এই কিছুদিন আগে আমেরিকায় বোধহয় একটা থরো স্টাডি করা হয়েছে, যাদের হয়ে গেছে তারা যখন নিচ্ছে তাদের অ্যাকচুয়ালি ইমিউন রেসপন্সটা অনেক বেটার হচ্ছে দ্যান আনপ্রাইমড। এক্স্যাক্টলি। তো সেই কারণেই বলা হচ্ছে যে যাদের একবার হয়ে গেছে তাদের একটা ডোজ দিলেও চলতে পারে, 1 নম্বর। আবার যখন যে দেশে যখন স্কারসিটি হচ্ছে তখন তাদেরকে একটু পেছনের সারিতে রাখলে হয়, কেন তারা কিছুটা প্রোটেক্টেড। অন্তত যারা একটাও ভ্যাকসিন পাননি তাকে একটা ডোজ আগে দেওয়া ভালো। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজির ব্যাপার এবং ম্যানেজমেন্টের ব্যাপার, কাকে প্রায়োরিটি দেবো, কাকে। আমরা সেই বিষয়টাতে এবার আলোচনায় আসছি। দর্শকদের প্রশ্ন আসতেই থাকবে। যেমন এখন কোভিশিল্ড নিয়েছি, পরবর্তীকালে অন্য ভ্যাকসিন নিতে পারবেন কিনা, ফার্স্ট ডোজ নেওয়া হয়েছে, রিনা প্রধান বলছেন সেকেন্ড ডোজ কখন নিতে পারবেন, এসব প্রশ্নের উত্তর তো আমরা দিতেই থাকছি, ডক্টর ত্রিপাঠী দিচ্ছেন। আমি একটা অন্য বিষয় মানে আলোচনাটাকে অন্যদিকে ঘোরাতে চাইছি। সেটা হচ্ছে, যেটা আমি আগে বললাম, যে ভ্যাকসিন নেওয়া, টিকা নেওয়ার দুটো উদ্দেশ্য। আমি যখন ভ্যাকসিন নিয়ে, প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার নিজেকে বাঁচানো, আমি যাতে রোগে আক্রান্ত না হই। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমি যাতে অন্য লোকে সংক্রমিত না করতে পারি, আমার থেকে অন্য লোকের রোগ না হয়। একটা ব্যক্তি হিসেবে আমার উপকার, আর একটা হচ্ছে সমষ্টির উপকার, সারা সমাজের উপকার, সারা দেশের উপকার, সম্ভবত সারা পৃথিবীর উপকারও বলা চলে। সরকার যখন নীতি নির্ধারণ করে তখন সরকারকে দুটো দিকই মাথায় রাখতে হয়, ব্যক্তি নাগরিকের সুরক্ষার দিকটা এবং বৃহত্তর সারা দেশের প্রতি, পুরো সমূহের প্রতি, পুরো সমাজের প্রতি, পুরো জাতির প্রতি সরকারের দায়িত্বের দিকটা। দ্বিতীয় দিকটা নিয়ে আমি যদি আলোচনায় আসি, সরকার এখন টিকা পাওয়ার যে নীতি অবলম্বন করেছে, রাজ্যগুলোকে বলা হচ্ছে যে 18 থেকে 44 বছর বয়সীরা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, যেটা আমি আগে বললাম। কিন্তু আসলে টিকা নেই, এটা কাগজে কলমে আমি বললাম যে সবাই নিয়ে নাও, কিন্তু টিকা নেই, টিকা দেওয়ার লোক নেই, টিকা দেওয়ার জন্য লোকে হন্যা হয়ে ঘুরে বেড়াচ্ছে, রেজিস্টার করা যাচ্ছে না। এটা তো আসলে দেওয়া হলো না। আমি গৌতম দাকে দিয়ে আলোচনাটা একটু শুরু করতে চাইছি। সরকারের এই যে নীতি রাজ্যগুলোর উপর ছেড়ে দেওয়া,
রাজ্যগুলোকে টেন্ডার ডাকতে বলা, রাজ্যগুলোর মধ্যে এটা অসুস্থ প্রতিযোগিতার পর্যন্ত জন্ম দিতে পারে। তোমার কি মনে হয় গৌতম দা? আলোচনা হলো তার থেকে আমি তো গৌতম দা, তোমার অডিওটা কিছু সমস্যা আছে, তোমার কি একটু অন্যভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে? এখন তো ঠিক আছে। না, এটা কেরম চাপা চাপা শোনাচ্ছে, সাধারণত এরকম শোনায় না, সেই জন্য বলছি। আমি তো ওয়াইফাই তে ছিলাম, আমি জানি না অরিজিনাল নেটওয়ার্কে যাবো কিনা নাকি, মানে ভোডাফোন। এখন কি স্পষ্ট নাকি কোনো হ্যাঁ ঠিক অসুবিধা আছে, আছে? বলো বলো বলো। আমি যেটা বলছি, যেটা এতক্ষণ আলোচনা থেকে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে গোটা ব্যাপারটাই এখনো পরীক্ষা নিরীক্ষার স্তরে রয়েছে। সরকারের তরফ থেকে রাজনৈতিক সাফল্য এবং কৃতিত্ব জাহির করার যে তাকে, তার তুলনায় যদি সাধারণ মানুষকে বোঝানো হতো যে এটা একটি পরীক্ষা নিরীক্ষার স্তরে আছে, এতে উপকার পেতে পারে, তবে তার সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা যেমন রাখা দরকার সেটাতেও রাখতে হবে। অর্থাৎ একটা গণস্বাস্থ্য আন্দোলন গড়ে তোলা প্রয়োজন ছিল, যেটা আমাদের রাষ্ট্রীয় নেতারা করতে পারতেন, তারা সেটা করেননি। আমাদের রাষ্ট্রীয় নেতারা তো নানা ধরনের অবৈজ্ঞানিক যে কথাগুলো বলা হয় সেই ধরনের কথায় তারা বেশি প্রচার করতে ব্যস্ত ছিলেন। ফলে সেই কারণে যেটা হয়েছে একটা বিভ্রান্তি হলো। রাজ্যগুলিকে যে টিকা দেওয়ার স্বাধীনতা দেওয়া, এর প্রথম অর্থই হচ্ছে কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তিনি কাউকে বলবে যে টিকা যে আমদানি করবে যেখান থেকে, তারা তো জানেন নিজেরা যে ডব্লিউটিওর একটা বিধিনিষেধ আছে। চাইলেই কালকে পশ্চিমবঙ্গ সরকার গ্লোবাল টেন্ডার ভোট করবে আর কালকেই সমস্ত জনসন অ্যান্ড জনসন বাকি স্পুটনিক সবাই পশ্চিমবঙ্গ সরকারকে ভ্যাকসিন দেবে। এটা একটা অবাস্তব কথা, কিন্তু হওয়া সম্ভবই না। আমার অর্থাৎ গোটা ব্যাপারটাকে এখন এটা চাইছেন একটা রাজনৈতিক চাপানুতরের মধ্যে। আমরা তো রাজ্যকে স্বাধীনতা দিচ্ছি, রাজ্য কেন করবো? ইতিমধ্যে বেশ কিছু রাজ্য চেষ্টাও করেছে, অন্ধ্র সরকার গ্লোবাল টেন্ডার ভোট করেছেন। আমি জানি না এইভাবে কোন রাজ্য সরকার চাইলেই তাদেরকে কোনো একজন বিদেশি সংস্থা তারা তাদের ভ্যাকসিন সরবরাহ করবে, এর তো কোনো নিশ্চয়তা আছে বলে আমার তো মনে হয় না। ফলে এটা গোটা এই নীতিটার একটা অস্বচ্ছতাই প্রমাণ করে। আবার এবং তার মধ্যে সোজা কথাই হচ্ছে দায়িত্ব এড়ানোটাই প্রমাণ করে যে রাজ্যগুলির যতটুকু প্রয়োজন তার প্রচার যা হয়, টেলিভিশনে ফ্ল্যাশ হয় নিউজ, ব্রেকিং নিউজ, এক গৌতম দার কথা শোনা যাচ্ছে, গৌতম দা তোমার দেশে গোটা দেশে আমি তুমি অন্য কোনো আলোচনা করো, আমি ততক্ষণ নেটওয়ার্কটা তুমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা। সুস্মিতা, আমি তোমাকে এই জিনিসটাই জিজ্ঞেস করব যে গণস্বাস্থ্যের ব্যাপারে যে সকলের নিরাপত্তার ব্যাপারে যেটা সরকারের দায়িত্ব ছিল, যে পুরো সমাজকে সকলকে প্রোটেকশন দেওয়া, তার জন্য সুসংহত নীতি প্রণয়ন করা, সেই ব্যাপারে সরকারের যে নীতি যা তুমি দেখছো, যা কাজকর্ম দেখছো, সে সম্পর্কে তোমার মতামত জানতে চাই। মতামত হিসেবে আমি যেটা মনে করি যে বিশেষ করে এমন একটা করোনা এমন একটা রোগ, যে রোগটা কোনো একটা পার্টিকুলার এরিয়াতে কখনো সীমাবদ্ধ থাকতে পারে না, সেটা সমস্ত বর্ডার ক্রস করে, ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে সর্বত্র যেতে পারে। সেখানে শুধু একটা রাজ্যের নীতি কেন হবে, সেটা শুধু গোটা দেশের যদি বর্ডারটা সিকিউরড হয়, তবু একটা দেশের নিজস্ব নীতি থাকবে, ইন্টারন্যাশনাল একটা নীতিও থাকতে হবে। তার একটা কারণ হচ্ছে এই যে ভারত একটা বিচ্ছিরি রকম সেকেন্ড ওয়েভকে আনলো, তার মানে কি? এবং তার মধ্যে এবার আমরা কি কি শুনে যাচ্ছি, নানা রকম ভেরিয়েন্ট আসছে, ডাবল মিউটেন্ট, ট্রিপল মিউটেন্ট। এখন এই মিউটেন্ট গুলো কিন্তু সারা পৃথিবীতে ছড়াচ্ছে। হ্যাঁ, এবার এই সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার পরে অবভিয়াসলি যে প্রশ্নটা আসছে যে ভ্যাকসিন গুলো এত কষ্ট করে বানানো হলো, তারা কি প্রোটেকশন দেবে? আবার কি নতুন ভ্যাকসিন তৈরি করতে হবে? এবং শুধু তাই নয়, সবাই যখন ভাবছে আমরা এবার নর্মাল হয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে অন্য দেশ থেকে চারটি উড়ে চলে এলো। এই ঠিক একই ভুল আমাদের দেশেও করা হয়েছিল। আমি যেটা বারবার বললাম, আমাদের দেশে কখনো কিন্তু জিরো হয়নি। লোকে বলে যাচ্ছে এবং অনেকে বলে যাচ্ছে না মহারাষ্ট্র নিজেতে বেশি ইয়ে হয়েছে, ওর পশ্চিমবঙ্গে তো নেই। আরে মহারাষ্ট্র থেকে তো সারাক্ষণ ট্রেন প্লেন, সারাক্ষণ পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতে ছড়াচ্ছে। এই জিনিসটা আমাদের রাজনৈতিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ভুলে যায় যে করোনা এতই ছোঁয়াচে রোগ, চট করে সব জায়গায় ছড়িয়ে যাবে। কাজেই আমি তো এখানে সুরক্ষিত, আমি আজকে নিয়ম ভাঙলে কিছু হবে না, এই জিনিসটা যেমন করা ভুল, তেমনি সরকার থেকে একটা
সলিড গাইডলাইন আনা উচিত যে ভ্যাকসিন দিয়ে কিভাবে আটকানো হবে, কিভাবে লকডাউন করা হবে, কিভাবে কোন ওষুধের বন্টন হবে, সবকিছু। ডক্টর ত্রিপাঠী, আমি আপনার একটু মতামত জানতে চাইবো এই বিষয়টা নিয়ে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি এই মুহূর্তে। সরকারি নীতি যেটা মানে কেন্দ্রীয় সরকারে বলবো, তাদের যে নীতি হলো 1 মে থেকে রাজ্যগুলোকে স্বাধীনতা দেওয়া হলো, রাজ্যগুলো নিজের নিজের মতো করে ব্যবস্থা করবে, 18 থেকে 44-এর জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, যখন 45 উত্তরেই অনেকেই পাননি। এইটা কি গণস্বাস্থ্য, বহু মানুষের প্রাণ রক্ষা, বহু মানুষকে অসুস্থতার হাত থেকে রক্ষা করা, তার পক্ষে যথেষ্ট সঠিক নীতি ছিল বলে আপনার মনে হয়? না, আমি বলবো যে এই ওভারঅল যে কোভিড-19 যে ক্রাইসিস, সেটা ম্যানেজ করার ব্যাপারে ভারত সরকারই বলুন বা বিভিন্ন যে প্রাদেশিক সরকার, তারা সবাই যে খুব সুষ্ঠুভাবে এবং একটা কোঅর্ডিনেটেড ভাবে, বিজ্ঞানসম্মতভাবে এবং পাবলিক হেলথকে প্রায়োরিটি রেখে সিদ্ধান্তগুলো সবসময় নিতে পেরেছে, সে ব্যাপারে আমার অন্যরকম মত আছে, আমি বিশ্বাস করি না সেটা। কিন্তু অ্যাট দি সেম টাইম এটাও ভাবতে হবে, এটা একটা ক্রাইসিস ফেজ, তার মধ্যে দিয়ে আমরা চলেছি এবং প্রতিদিনই নতুন নতুন ইনফরমেশন আসছে। তো যেটা 1 মে থেকে যেটা করা হলো, কেন্দ্রীয় সরকার পুরোটা যে রাজ্যে দিয়ে দিয়েছে তা নয়, কিন্তু 50% অফ দি ভ্যাকসিনেশন প্রোগ্রাম বা যত ভ্যাকসিন তৈরি হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, তার 50% কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিনছে, কেনার কথা সেই মতো ভাবে অন্তত সেটা পাবলিশ হয়েছে। 50% অফ দি টোটাল প্রোডাক্ট উইল বি, সেটা পারচেজ করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ন্যাশনাল প্রোগ্রাম তার মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউটেড হবে। এবার সেটা কোন স্টেটে কতটা যাবে সেটা হয়তো তারা ঠিক করছে, সেই কোন স্টেটে কতটা বেশি এখনই দরকার সে মতো ভাবে হয়তো প্ল্যানিং করবে, আমি জানি না। কিন্তু বাকি যে 50% ছিল, আপনি বলবেন ডক্টর ত্রিপাঠী, আমি শুধু একটা তথ্য এটা জানাচ্ছি দর্শকদের জন্য। এটা নিয়ে কিন্তু তামিলনাড়ুতে মামলা হয়েছে এবং তামিলনাড়ু সরকার কিন্তু তাদের এটাই বক্তব্য, রাজস্থানের সঙ্গে তুলনা করে তারা দেখিয়েছে, যদিও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা বহুগুণ বেশি, কিন্তু তামিলনাড়ু যেখানে ভ্যাকসিন পেয়েছে রাজস্থানের অর্ধেকেরও কম। সুতরাং বন্টনটা যে সর্বত্র, অবশ্য সরকারের পক্ষ থেকে পাল্টা যুক্তি হচ্ছে তামিলনাড়ুতে নাকি ব্যবহার কম হয়েছে, বন্টনটা সবচেয়ে সুসংহত, স্বচ্ছ এবং সকলের বোধগম্য একটা নীতি অনুসারে হয়েছে তা কিন্তু নয়। এটা ইতিমধ্যে আদালতের আঙিনায় ব্যাপারটা এসেছে। বলুন প্লিজ। আমি তো সেটাও বললাম যে যেরকম ভাবে যে কোঅর্ডিনেশনের সঙ্গে এটা করা উচিত ছিল। ভারতবর্ষ একটা বড় দেশ এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট তো তার কোনো সেরকম নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নেবে সেরকমও তো ব্যাপার নয়, কিন্তু যেখানে দরকার ছিল খুব ভালো একটা কোঅর্ডিনেশন, অন্তত এই স্বাস্থ্যের ব্যাপারে, অন্তত এই কোভিড প্যান্ডেমিক ম্যানেজমেন্টের ব্যাপারে, যে ডিফারেন্ট স্টেট গভর্নমেন্টস এবং সেন্ট্রাল গভর্নমেন্ট জয়েন্টলি যে ডিসিশনগুলো নেবে ইন পাবলিক হেলথ ইন্টারেস্ট, আনফর্চুনেটলি আমরা দেখতে পেয়েছি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়নি। লেটেস্ট যেটা হচ্ছে সেটা হলো যে 50% অফ দি ভ্যাকসিনস, সেটা আগে যেরকম ফ্রি অফ কস্ট সবাইকে দেওয়া হচ্ছিল সেটাই থাকবে, চালু থাকবে। বাকি 50% স্টেট গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর তারা নেবে, তারা সরাসরিভাবে কোম্পানির সঙ্গে নেগোসিয়েট করে নেবে। কি দামে নেবে সেটাও আবার সরকার বেঁধে দিয়েছে তার দাম, এই পার্টিকুলারলি দুটো ভ্যাকসিনের বেলায়, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড। সেটা নিয়েও অনেক জটিলতা হয়েছে, দাম আগে যা বলেছিল তারপর কমাতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা যে ভ্যাকসিন যেটা রাশিয়া থেকে ইম্পোর্টেড হয়ে এলো, যেটা স্পুটনিক ভি, সেটা দাম কিন্তু আরো বেশি, 995 টাকা পার ডোজ, এবং সেটা 2 ডোজ ভ্যাকসিন। তার মানে টোটাল যে ভ্যাকসিনেশন করতে 2000 টাকা খরচ হবে। 2000 টাকা হচ্ছে যারা কিনলো, একটা প্রাইভেট হসপিটাল যদি 2000 টাকা দিয়ে কেনে, সে যে 2000 টাকা দিয়েই আবার ভ্যাকসিনটা দেবে তা তো না, সে হয়তো 3000 টাকা নেবে আবার। মানে আমি যদি ভ্যাকসিন নিতে যাই স্পুটনিক ভি 2 ডোজ, আমার হয়তো খরচ হবে 3000 বা 4000 ইত্যাদি। সেখানে আবার কোনো রকম কিন্তু কন্ট্রোল নেই। যাই হোক, এইটাই হচ্ছে এখন অবস্থা, যে কিন্তু পাশাপাশি ভাবে স্টেট গভর্নমেন্ট ওটা যে কিনলো কোভ্যাক্সিন বা কোভিশিল্ড, যদি কিনতে পারে, সাফিসিয়েন্ট প্রোডাকশন হচ্ছে না এখন, সেভাবে চাইলেই যে কিনতে পারছে সেরকম তো না, সেখানেও একটা কম্পিটিশন আছে। আপনি যেটা বলছিলেন, দ্য ডিফারেন্ট স্টেটস উইল বি কম্পিটিং উইথ ইচ আদার, কে কত তাড়াতাড়ি ভাবে ওখানে দৌড়ে গিয়ে সেই কোম্পানির সঙ্গে কথা বলে নেগোসিয়েট করে কিনে নিতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে তারা সেটা বিনা পয়সায় মানুষকে দেবে নাকি আবার তাদের কাছ থেকে পয়সা নিয়ে দেবে, সেটা তো স্টেটের, ইন্ডিভিজুয়াল স্টেটের ব্যাপার। তবে বেশিরভাগ স্টেটই সেটা তাদের লেভেলেও কিন্তু ফ্রি অফ কস্ট সেগুলো দিচ্ছে।
এই একটা ওভারঅল অবস্থা। আমি গৌতম দার কাছে যাই। গৌতম দা, ভ্যাকসিন নিয়ে তো অনেকের প্রশ্ন আছে, গণস্বাস্থ্য নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম আর কি, যে সরকার রাজ্যগুলোর উপর যে ছেড়ে দিয়েছে, অবশ্যই কেন্দ্রের দিক থেকে বলা হচ্ছে যে রাজ্যগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু এটা তো স্বাধীনতা দেওয়া হলো না। ভ্যাকসিন যদি না পাওয়া যায় এবং তার সম্পর্কে সুসংগত নীতি না থাকে, সুস্মিতা যেটা বলছেন যে এই ভ্যাকসিনেশনের ব্যাপারে মহারাষ্ট্রে একটা নীতি, পশ্চিমবঙ্গে একটা নীতি, উড়িষ্যার একটা নীতি, উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে ক্রমাগত মানুষ যাতায়াত করছে, দুরকম নীতি পাশাপাশি দুটো রাজ্যে। ভ্যাকসিন তো জানে না কোথায় পশ্চিমবঙ্গের সীমানা শেষ হয়ে উড়িষ্যার সীমানা শুরু হলো। গৌতম দা, এটা একেবারে ঠিক কথা। তার কারণ হচ্ছে যে ভ্যাকসিনটা তো কেন্দ্রীয় সরকার তার নিজের দায়িত্বই নেওয়া উচিত, নাহলে রাজ্যগুলির মধ্যে প্রতিযোগিতামূলক এরকম একটা আবহাওয়া তৈরি করার তো কোনো অর্থ হয় না। মানে এটা পশ্চিমবঙ্গে যে দাম দেবে, ধরা যাক যদি 100 টাকা দাম দেয়, তো ওড়িশা বললো আমি 90 টাকা দেবো। দ্বিতীয় কথা, যেটা স্বচ্ছতার অভাব, ভারতে কোন সংস্থা কত ভ্যাকসিন দৈনিক উৎপাদন করছেন তার কি কোনো পরিসংখ্যান কেউ জানে? এই মুহূর্তে পুনের সিরাম ইনস্টিটিউট দৈনিক কত উৎপাদন করে, এই মুহূর্তে বায়োটেক কত উৎপাদন করছে, সেটার কি কোনো পরিসংখ্যান আছে? সেই যে চাহিদা, অর্থাৎ যেরকম বললাম ভারতে 120 কোটি মানুষের জন্য 240 কোটি ভ্যাকসিন দরকার। এই 240 কোটি ভ্যাকসিন তৈরি হওয়া মানে, যদি আজকে আমি 3 মাসে বা জবে থেকে শুরু হয়েছে তাকে যদি 20 কোটিকে দিয়ে থাকি, তাহলে এই যদি মানে গতিতে যদি ভ্যাকসিন দেওয়া চলতে থাকে, এই তো ন্যূনতম 5 বছর লাগবে সমস্ত ভারতের মানুষকে ভ্যাকসিন দিতে। ফলে আজকে ভ্যাকসিন উৎপাদন ক্ষমতা না বাড়ানো যায়, উৎপাদন ক্ষমতা বেসরকারি সংস্থা, তিনি তার ইনভেস্টমেন্টের টাকা নিজে থেকে দেবেন না, তাকে টাকা সরকারকেই দিতে হবে। তিনি যদি না দেন বা ব্যাংকগুলোকেই দিতে হবে। সেই লগ্নি যদি না করেন, তার উৎপাদন ক্ষমতা তিনি বাড়াবেন না বলেই দেশ ছেড়ে বিদেশে তিনি ললিত মোদী, বিজয় মালিয়ার সঙ্গে পার্টি করছেন। সোজা কথা হচ্ছে, আর এই তথ্যটাই তো ভারত সরকারের জানানো উচিত ছিল, যে কেন আদর পুরওয়ালা নেই ভারতে। তার সংস্থা ভ্যাকসিন তৈরি করে, কত তৈরি করে, দৈনিক কত তৈরি করছে। এখন একটা মাঝে মাঝে কিছু খবর সাংবাদিকদের আমাদেরকে বলে দেওয়া হয়, এই বছরের শেষে দৈনিক 1 বিলিয়ন ডোজ সিরাম ইনস্টিটিউট তৈরি করতে পারবে। কি করে পারবে কেউ জানে না। কি করে কাঁচামাল আমেরিকা থেকে আসবে, যদিও আমেরিকা প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ ঠিক আছে আমরা বিষয়টা বিবেচনা করছি, কিন্তু এই গোটাটা দায়িত্বটা যে কেন্দ্রীয় সরকারের, এইটা রাজ্য সরকারের হাতে দিয়ে তার কোনো লাভ নেই। কারণ হচ্ছে তাতে কোনো সুফল হবে না, কিন্তু রাজনৈতিক চাপার উত্তর হবে। রাজ্য বলবে যে আমাকে দেয়নি, কেন্দ্র বলবে তোমার স্বাধীনতা দিয়েছি, এই তর্কের মধ্যে মানুষ কি মারা যাবে? আর দ্বিতীয় কথা বলেছি, ওই কোভ্যাক্সিন বা আমি নিজে কোভ্যাক্সিন নিয়েছি, এখানে পরিষ্কার আমার ফর্মে লেখা ছিল আপনি যদি কোভিশিল্ড নিয়ে থাকেন তাহলে আসবেন। কারণ দ্বিতীয় ডোজে কোভিশিল্ড হলে আমি আমরা দেবো না। আমরা যদি কোভ্যাক্সিন যিনি নিয়েছেন তাকে কোভ্যাক্সিন নিতে হবে, যিনি কোভিশিল্ড নিয়েছেন তাকে কোভিশিল্ডই নিতে হবে। যিনি স্পুটনিক নেবেন, হয়তো স্পুটনিক একটা ডোজে কাজ হতে পারে, এখন এটা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে। ফলে আমার মতে যারা কোভিশিল্ড নিয়েছেন তারা কবে পাবে ওই যে এখনো তথ্যটা স্পষ্ট নয়। গোটা ব্যাপারটা হচ্ছে সোজা কথায় আমার যেটা মনে হয়েছে, একেবারে মানে পরিকল্পনাহীনতা, এবং এই ধরনের সময় যে ধরনের নেতৃত্ব দেওয়ার কথা, যে ধরনের স্থির গতিতে মানুষের যারা বিষয়টা জানেন বোঝেন তাদের সঙ্গে পরামর্শ করে যে আলোচনা করা দরকার ছিল বা আলোচনা করা দরকার, সেটা নাম দেওয়া কিছু কিছু বিশেষজ্ঞ তারা সরকারের, আমি জানি তারা সরকারের পেটুয়া, তারা বলছেন আমাদেরকে বিশ্বাস করুন আপনারা দয়া করে। আচ্ছা, কেন বিশ্বাস করবো তার কোনো বৈজ্ঞানিক তথ্য নেই। কখনো কোনো মন্ত্রী বলছেন আয়ুষ ব্যবহার করুন, আয়ুর্বেদ খান, কেউ বলছেন উনানি খান, কেউ বলছেন গোবরে কাজ হবে। তো এই যদি সরকারের নেতা মন্ত্রীরা বলছেন, একজন তো মুখ্যমন্ত্রী বলে দিলেন যে গঙ্গায় নাকি ও স্নান করলে ওখানে কোভিড হয় না, সেই জন্য গঙ্গায় যে লাশ প্রবাহিত হচ্ছে তাতে নাকি কোনো বিপদ নেই, কারণ হিন্দুরা অনেক সময় গঙ্গায় লাশ বইয়ে দেয়। তো এখন কথা বেহুল আছে নাকি লক্ষিন্দরকে নিয়ে নদী পথেই গিয়েছিল, তারপরে তার প্রাণ ফিরে গিয়েছিল। এখন এই সমস্ত আজগুবি কথা, কোভিড রোগী তিনি মারা গেছেন কোভিডে, তার লাশ নদীতে ভাসালে কোভিড ছড়াবে না, এই গ্যারান্টি রাজনৈতিক নেতা দিচ্ছে, এই গ্যারান্টি কিন্তু কোনো চিকিৎসক বিশেষজ্ঞরা দিচ্ছে। ফলে গোটা ব্যাপারটা সামগ্রিকভাবে একটা পরিকল্পনাহীনতার অভাব, এটাই এক কথায় বলা যেতে পারে।
ডক্টর ত্রিপাঠী তাই বলছেন আমাদের সময় ফুরিয়ে আসছে, অনুষ্ঠান শেষ করতে হবে। ডক্টর ত্রিপাঠী, আপনি শুরুতেও যেটা বলেছিলেন যে স্বচ্ছতার অভাব রয়েছে, যে সরকার স্পষ্ট করে বলছে না যে এক এক সময় যে নীতি পরিবর্তন করা হচ্ছে কিসের ভিত্তিতে, কেন পরিবর্তন করা হয়েছে, কিসের ভিত্তিতে যে জাতীয় স্তরে কমিটি রয়েছে টিকাকরণ সংক্রান্ত, তারাই সিদ্ধান্ত এলো। এই বিষয়ে কি বিজ্ঞানীদের মহল থেকে, ডাক্তারদের মহল থেকে কোনো দাবি করা হয়েছে, নির্দিষ্ট করে কোনো চাপ সৃষ্টি করা হয়েছে? আপনার বলেছে যে আপনার পরিষ্কার করে বলুন। না, সেটা করাই হচ্ছে। হ্যাঁ, সেসব করা হচ্ছে, সেটা করা হচ্ছে। বেশ কিছু এরকম সিগনেচার ক্যাম্পেইন বলুন বা দাবি বলুন, সেগুলো করা হচ্ছে। যেমন আমি বলি, এই যে মিউট্যান্ট স্ট্রেন বা ভ্যারিয়েন্ট স্ট্রেন, সেটা প্রথম যে ভ্যারিয়েন্ট স্ট্রেন আমাদের দেশে ধরা পড়ে হলো অক্টোবর মাসে, কিন্তু এবং তারপরে সেটা যে স্টাডি করা দরকার, জেনোম স্টাডি করা দরকার, সেটা বোঝে সরকার, সেটা বুঝতে পারে। কিন্তু তারপরে যে একটা 10টা জেনোম ল্যাব সারা দেশে, তার যে একটা নেটওয়ার্ক তৈরি করে, তাদের এই 5% অফ অল পজিটিভ আরটিপিসিআর পজিটিভ কেসেস সারা দেশ থেকে, তাদের নিয়ে দেখতে হবে যে তাদের ইনফেকশনটা অরিজিনাল যে স্ট্রেন, উহান স্ট্রেন অফ দি ভাইরাস, তাতে হচ্ছে নাকি ভ্যারিয়েন্ট স্ট্রেন দিয়ে, মিউট্যান্ট স্ট্রেন দিয়ে হচ্ছে। এইটা হচ্ছে ওই জেনোমিক স্টাডির কাজ ছিল। কিন্তু সেটা ডিক্লেয়ার করা হলো ডিসেম্বর মাসে, কিন্তু মার্চ মাসের শেষ পর্যন্ত কিন্তু সেই ল্যাব তারা কাজ শুরু করতে পারেনি। এবং লেটেস্ট যা আমরা জানি যে গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বেশিরভাগ এই যে নেটওয়ার্ক, সেখানে যেখানে 5% অফ অল পজিটিভ স্যাম্পলস তাদের করার কথা ছিল জেনোমিক স্টাডি, সেখানে তারা মাত্র 1% করতে পেরেছে, ইত্যাদি ইত্যাদি। মানে সেইটা যে করা হবে ঠিক হলো, কিন্তু সেটা তারপর সত্যি করা হচ্ছে কিনা, যদি না করা হচ্ছে কোথায় আটকে যাচ্ছে, কিভাবে তার রিসোর্স দরকার ইত্যাদি, সেই দিক থেকে আমরা পিছিয়েই গেলাম আর কি। তো এটা তো এখন খুব পরিষ্কার যে সেকেন্ড ওয়েভের এই যে বাড়ন্ত, তার অনেকটাই কিন্তু আমাদের এই ভ্যারিয়েন্ট স্ট্রেনেরই কারণে সেটা ঘটেছে, অ্যাপার্ট ফ্রম মেনি আদার রিজনস অলসো। একই সঙ্গে সেসব বিভিন্ন ফ্যাক্টর কাজ করেছে। আমি ভাস্কর বসু বা উনি যেটা বলছে এটার উত্তরটা আমি দিই। উনি বলছেন গৌতম দাস সঙ্গে ডক্টর ত্রিপাঠীর কোনো কথাই তো মিলছে না, আমরা বিভ্রান্ত। না ভাস্কর বাবু, আপনার কেন এটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। গৌতম বাবু একজন সাংবাদিক, উনি রাজনৈতিক ভাবে বিষয়টাকে প্রশাসনিক ভাবে যেভাবে মোকাবিলা করা হয়েছে সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করছেন। ডক্টর ত্রিপাঠী একজন বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি বিজ্ঞানের দিক থেকে ভ্যাকসিনটা সম্পর্কে আলোচনা করছেন। ও কথা দুজন তো একই বিষয় নিয়ে কথাই বলছেন না। মেলার বিষয় যেটা আপনি বলছেন, ডক্টর ত্রিপাঠী যেটা বলছেন, সেটা উনি বিজ্ঞান গবেষণাটা যেভাবে হওয়া উচিত সেটার কথা বলছেন। সেটা তো হয়তো গৌতম দা সেটা বলতে পারবেন না, সেটা তো গৌতম দা বা আমি বুঝবোই না। সেই জন্য ডক্টর ত্রিপাঠী রয়েছে, দুজনের কথা মেলার কোনো কারণ নেই, দুজনে দুরকম বিষয়ে কথা বলছে। বলুন ডক্টর ত্রিপাঠী। হ্যাঁ, আমি একটা কথা এখানে আর একটু বলে দিই, মানে এই প্ল্যাটফর্ম থেকে এমন কোনো মেসেজ না যাওয়াই আমি চাইবো, যেটা এমনিতেই কিন্তু সারা দেশে সবাই কনফিউজড। সুতরাং এখানে আমরা 4 জন বসে এমন কোনো কথা বলতে চাই না যেটা কনফিউশন আরো বাড়াবে বা অ্যাংজাইটি আরো বাড়াবে। অ্যাংজাইটি কমানোটা কিন্তু কোভিড ম্যানেজমেন্টের একটা বড় চিকিৎসার অঙ্গ বলতে হবে। কেন অ্যাংজাইটি যত বাড়ে, তার সঙ্গে সঙ্গে স্ট্রেসের সঙ্গে সঙ্গে আমাদের ইমিউন মেকানিজম বা ইমিউন প্রোটেকশনের যে ক্ষমতা, সেটা কমে যায়, ইমিউনো সাপ্রেশন হয়। স্ট্রেস হরমোন হচ্ছে স্টেরয়েড, স্টেরয়েড যত বেশি রিলিজড হবে আমার শরীরে, তত কিন্তু আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। সুতরাং স্ট্রেস কমাতে হবে, অ্যাংজাইটি কমাতে হবে। আমি এই সঙ্গে আরেকটি কথা বলি, যে ওই 12 থেকে 16 সপ্তাহ যে বাড়ানো হয়েছে, তার হয়তো হার্ড সায়েন্টিফিক এভিডেন্স নেই, মানে সেটা সত্যি অ্যান্টিবডি বাড়ছে কিনা ওই সময়, সেই ডেটা আমার কাছে নেই। কিন্তু যদি পাবলিক হেলথ অ্যাঙ্গেল থেকে আমি লজিক ভাবি, তাহলে কিন্তু এটা গ্রেটার পাবলিক হেলথ ইন্টারেস্ট সার্ভ করছে, সেই কারণে সম্ভবত এটা নেওয়া হয়েছে। বাট সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই যে কোভিড প্যান্ডেমিক সেকেন্ড ওয়েভ চলছে, সেই সময়ে এটা হয়তো সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করছি। কিন্তু আবার আপনারা হয়তো জানেন যে 2 দিন আগেই, গত পরশু সম্ভবত, ইউকেতে তারা আবার একটা ডিসিশন নিয়েছে, তারা 12 সপ্তাহ থেকে ফিরে গেছে আবার 6 থেকে 8 সপ্তাহ। কেন না, তাদের ওখানে এখন কিন্তু ইন্ডিয়ান যে মিউটেন্ট স্ট্রেন সেটা গেছে, তার ফলে বহু লোকের এখন আবার মৃত্যু হচ্ছে। সেই জন্য তারা মনে করছে না, আমরা এবারে তাড়াতাড়ি সেকেন্ড ডোজটা দিয়ে আরো বেশি স্ট্রঙ্গার প্রোটেকশন দিতে চাই। তার জন্য তারা যেটা ইচ্ছে করেই, তারা কিছুদিন আগে যখন তাদের সেকেন্ড ওয়েভ চলছিল, 12 সপ্তাহে গেছিল, তারা আবার ফিরে আসছে 6 to 8। আমি সেই জন্য গতকালই লিখেছিলাম
যে এই গভর্নমেন্ট ইউকের এই ডিসিশনটা ভারত সরকারের ডিসিশনকে আরো বেশি এম্বারেস করবে। মানে মোটামুটি প্রায় কয়েক ঘন্টার তফাতে ভারত সরকার 12 থেকে 16 বললো, ঠিক তার কয়েক ঘন্টা পরে ইউকে বললো যে আমরা 12 থেকে 6 থেকে 8-এ চলে এলাম। তো কিন্তু এগুলো বুঝতে হবে কোন দেশের কি পরিপ্রেক্ষিত, কি কোন দেশের কি অবস্থায় এই ডিসিশন নেওয়া হচ্ছে। সবসময় আমরা যে সন্দেহ করব তা আমার মনে হয় না তার কোনো যুক্তি আছে। যে এক্সপার্ট কমিটি ওখানে বসে করছে তাদের তাদের সবসময় তাদের সিদ্ধান্ত যে বায়াস্ট হবে এরকম ভেবে নেওয়ার কারণ নেই, আমি অন্তত মনে করতে চাই না সেটা। নিশ্চয়ই সেটা নিশ্চয়ই আমরা সেটা খুব পরিষ্কার করে ডক্টর ত্রিপাঠী আপনি মানে বোঝাতে পেরেছেন। আমি অন্তত খুব পরিষ্কার করে বুঝতে পেরেছি। আবারও দর্শকদের জন্য আরেকবার আমার মতো করে বলার চেষ্টা করছি, টিকা নেওয়ার দুটো উদ্দেশ্য, আমার নিজের যাতে রোগ না হয় এবং বহু মানুষের মধ্যে যাতে রোগ না ছড়ায়। আমার টিকা নেওয়ার এই দুটো উদ্দেশ্য। 12 সপ্তাহ পরে নিলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না কমে, একই রকম থাকে, কিন্তু বহু মানুষের মধ্যে টিকা পাওয়া বহু বেশি মানুষকে টিকা দেওয়া যায়, যার ফলে সব মিলিয়ে সমাজে রোগের সংখ্যাটা কমে, রোগীর সংখ্যাটা কমে, মৃত্যুর সংখ্যা কমে, তাহলে সেটা লাভজনক। এটা হচ্ছে ডক্টর ত্রিপাঠীর বক্তব্য। আমি যা বুঝেছি পরিষ্কার করে আবার একবার করে বুঝিয়ে বললাম। কিন্তু একসঙ্গে যেটা এই কথাটা আরো পরিষ্কার করে সরকার যদি বুঝিয়ে বলতো যেভাবে ডক্টর ত্রিপাঠী বলতেন, তাহলে আরো ভালো হতো, তাহলে মানুষের মেনে নিতে অনেক বেশি সুবিধা। আমার বক্তব্য যেটা, যে এরকম একটা ফাউতি মারি আমরা আগে কখনো দেখিনি, এই প্রথম। গোটা বিষয়টা রাজনৈতিক নেতাদের পরিবর্তে এটা চিকিৎসক বিশেষজ্ঞদের উপরই ছেড়ে দেওয়া উচিত। এটা কেউ কোনো রাজনৈতিক নেতা তার নিজের কোনো বিশ্বাস থেকে তিনি যেন দয়া করে কোনো কিছু প্রচার না করেন যে কোনটা খেলে ঠিক কোনটা খেলে বেঠিক, তারপরে গোবর খেলে গোমূত্র পান করলে সঠিক না বেঠিক, এটাও চিকিৎসকদের উপর ছেড়ে দিন। আমার রাজনৈতিক নেতারা সম্পূর্ণ নীরবতা পালন করুন, তাদের করোনা আমার ধারণা 50% নিরাময় করা যাবে। রাজনৈতিক নেতারা নীরব হন এবং চিকিৎসকরা সোচ্চার হন। অনেক ধন্যবাদ গৌতম দা। ডক্টর ত্রিপাঠী, সুস্মিতা, অনেক ধন্যবাদ দিতে চাই সবাইকে। আমি একটা সকলকে সুখবর দিতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির একটা প্রচারমূলক কিছু ফেসবুক ইয়েতে দেখলাম যে 4টে ইনস্টিটিউটে, হ্যাপকিন্স ইনস্টিটিউট আর আরো 3টে, আমার নামগুলো সবকটা মনে নেই, তারা এই কোভিশিল্ড তাদেরকেও বানানোর বরাদ দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যদি কোভ্যাক্সিন আর কোভিশিল্ড এই দুটোর তুলনা করি, কোভ্যাক্সিন বানানো অনেক শক্ত, কারণ ওটার জন্য সে এত স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার লাগে, সেটা তৈরি করা অনেক শক্ত। সে তুলনায় কোভিশিল্ডের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক সহজে বানানো যায়। তো আপাতত 4টেতেই যদি শুরু হয় তাহলে প্রোডাকশনটা অনেক বেশি র্যাম্পড আপ হবে। তো সেটা একটা গুড সাইন। তো বেটার লেট দ্যান নেভার। আর একটা জিনিস আমি বারবার আমার প্রত্যেকটা লেখায় শেষে শুরুতে সব জায়গায় বলি, আজও আমি একটা কথা বলছি, মাস্ক ছাড়ার দিন আসেনি। আমাদের সব সময় এমন জায়গায় ধরে নিতে হবে আমার সামনে যে লোকটা বসে আছে সে আমার খুব পরিচিত হতে পারে, কিন্তু তার সঙ্গে আমি যদি না থাকি সে পটেনশিয়াল ক্যারিয়ার। অতএব তার সঙ্গে আমি যতক্ষণ কথা বলছি মুখে মাস্ক থাকবে, আমি চেষ্টা করব তার সামনে চা জল খাবার কিছু না খাওয়ার। এবং আমি যদি বাড়ির বাইরে ঘুরে আসি, আমি বারবার আমায় যদি যেতে হয়, আমি আমার পরিবারকে প্রোটেকশনে রাখার জন্য আমার বাড়িতে মাস্ক পরা অভ্যেস করতে হবে। এবং এবছরে ভ্যাকসিনেশনের দিন প্রচুর লোক ইনফেক্টেড হয়েছে, তার কারণ হচ্ছে যে অনেকেরই মাস্ক পরার অভ্যেস ছিল না। আমি নিজে শট নিতে গিয়ে দেখছি অনেক বয়স্ক লোক এসছে, সেদিন প্রথম বেরিয়েছে, নাক থেকে মাস্ক খুলে খুলে পড়ে যাচ্ছে, এবং তাদের যে কতজন ইনফেক্টেড হলো আমি জানি না। তুমি বলেছো আগেবার, অনেক ধন্যবাদ। আমরা বারবার সেটা মনে করিয়ে দিই দর্শকদের সকলকে যে আমাদের টিকা নিলেও, এমনকি 2টো টিকা যদি ডোজ নেওয়া হয়ে থাকে তাহলেও সতর্কতা আলগা করা কোনো জায়গা নেই। অনেক ধন্যবাদ ডক্টর ত্রিপাঠী, সুস্মিতা, গৌতম আমাদের আলোচনা থাকার জন্য। দর্শকদের আপনাদের অনেক ধন্যবাদ আলোচনা থাকার জন্য। এই আলোচনাটা আমাদের ইউটিউব চ্যানেলে 4th পিলার উইথ এ পিপলে আগামীকাল সকালে আপনারা দেখতে পাবেন।